আপনারা যদি 54 বছরের সমস্ত জঞ্জাট একটা 1-1.5 বছরের সরকারকে বলেন পরিষ্কার করে দিয়ে যেতে, আর তারপরে বলেন আপনি না সফল না, আপনি ব্যর্থ, সেটা আপনার বিবেচনাবোধ। কেবলমাত্র নির্বাচনের জন্য প্রাসঙ্গিক এমন 6টি কমিশনের প্রস্তাবগুলো নিয়েই জুলাই সনদটা করেছে। এখানে পরিবেশ উপেক্ষিত থেকেছে, পরিবেশ উপেক্ষিত আছে, এগুলো বলার সুযোগ নেই। এখানে শুধুমাত্র গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত, সেগুলো নিয়েই এই সনদটা করা হয়েছে। তার অর্থ এই না মিডিয়া, হেলথ এগুলো সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। যদি 1 বছরেই সকল সংস্কার হয়ে যেত, তাহলে নির্বাচনী সরকারগুলো 5 বছর করে সময় নেয় কেন? আর কমিশন আর সংস্কার কবে থেকে সমার্থক হয়ে গেল, এটা আমার বোধগম্য না। আপনারা যদি দেখেন যে অন্তর্বর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছে, সেগুলোর বেশি সবকটাই কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে, সরকারি লোকদেরকে নিয়ে কিন্তু সংস্কার কমিশন হয় নাই। কাজে সরকারি উদ্যোগে না হোক, বেসরকারি উদ্যোগে আপনারা একটা কমিশন করে ফেলান, সমস্যা কোথায়? তো ওখানে সব কমিশনগুলোতে সবাই কিন্তু বেসরকারি লোক ছিল। সরকার করলো না, আসলে সরকার অগ্রাধিকার দিচ্ছে না, বিষয়টা তেমনও না, সব কিছুই অগ্রাধিকার, কিন্তু আমাদের সময়টা তো অল্প। অল্প সময়ের মধ্যে কোনগুলোতে আমরা ফোকাস করব, এটা চিন্তা করেই 6টা কমিশনের রিপোর্ট নিয়ে জুলাই সনদ হয়েছে। এবার আমি আপনাদেরকে 2টো উদাহরণ দেই। আমাদের যে জনপ্রশাসন সংস্কার কমিশন, তারা কিন্তু তাদের রিপোর্টে পরিবেশ অধিদপ্তরকে বা পরিবেশকে আলাদা ক্যাডারের মাধ্যমে নিয়োগের সুপারিশ করেছে। এটা 1 বছরে করে ফেলা সম্ভব? সম্ভব তো না। একইভাবে আমাদের সংবিধান সংক্রান্ত যে কমিশন কাজ করেছে, তারা মৌলিক অধিকারের মধ্যে পরিবেশকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিতে সুপারিশ করেছে। কাজে পরিবেশ একেবারেই উপেক্ষিত ছিল, বিষয়টা তেমন নয়। আর অ্যাজ আই সেড, সংস্কার মানেই কমিশন না, সংস্কার মানে কাজও। আমি এবার কিছু সংস্কারের কাজের উদাহরণ দেব। একটা সংস্কারের দাবি প্রায়ই ওঠে, সেটা হচ্ছে পরিবেশ আদালতটাকে সংস্কার করে ফেলা। আমি তো অনেক দিন যাবৎ পরিবেশ নিয়ে মামলা করেছি। একটা কথা একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যুগ্ম জেলা জজ পর্যায়ে আদালত রেখে এই আদালত সংস্কার করে কোনো লাভ হবে না। আপনি একটু চিন্তা করেন যে পরিবেশের মামলাগুলো আপনার কার কার বিরুদ্ধে করতে হয়। আমি এই যে মেট্রো রেলের র্যাম্পের কথাই বলি, এই মামলাটা আপনার করতে হবে যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে, তাই তো? তার একটা প্রকল্প। তো যদি আপনি মামলার কথা ভাবেন, একজন যুগ্ম জেলা জজের কাছে আপনি এই মামলাটাই করতে পারবেন না, কারণ সরকারের বিরুদ্ধে আদেশ সে দিবে না। এটা আপনাকে উচ্চ আদালতে যেতে হবে। এখন পরিবেশ আদালত কি সম্পূর্ণ বাতিল করে দেওয়া উচিত? আমি তাও মনে করি না। পরিবেশ আদালতে কিছু কিছু মামলা হয় হচ্ছে ইটভাটার বিরুদ্ধে, পরিবেশ আদালতে সরাসরি মামলা করা যায় না। এই কথাটা আসলে সেরকম টেকনিক্যালি ঠিক না, কারণ যদি আদালত দেখেন যে প্রাইমা ফেসি একটা কেস আছে, আদালত সেটা নিতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত পরিবেশের মাত্র কয়েকটা বিষয়ে সে দেখতে পারবে। পরিবেশ তো অনেক ব্যাপক বিষয়। আমাকে দেখলেই কেন বর্জ্য ব্যবস্থাপনার কথা বলেন? কারণ ওটার মধ্যে পরিবেশ আছে, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা তো আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত না। ফলে পরিবেশ আদালতেরও শুধুমাত্র পরিবেশ সংরক্ষণ আইনটা তার এখতিয়ার হিসেবে দেওয়ার কারণে এবং ইটভাটা আইনটা তার এখতিয়ার হিসেবে দেওয়ার কারণে তার এখতিয়ারটাই ছোট হয়ে গেছে। বরং যদি আমরা উচ্চ আদালতে পরিবেশ অপরাধের কেমন করে বিচার করা যায় এইটা নিয়ে আলাপ আলোচনা শুরু করি, এবং সেটা আমি শুরু করেছি, তাহলে সেটা ভালো হয়। তার কারণ হচ্ছে
উচ্চ আদালত মৌলিক অধিকার বিবেচনায় এটা নিয়ে কথা বলে। উচ্চ আদালত সরকারকেও নির্দেশ দিতে পারে এবং উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপনার মাত্র একটা আপিল টায়ার, সুপ্রিম কোর্ট। আপনি যুগ্ম জেলা জাজকে যতই ক্ষমতায়িত করেন না কেন, তার রায়ের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট জাজ, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন, এই তিনটা জায়গায় মানুষকে আমি ক্ষমতায়িত করলেও মানুষ যাবে না। তার কারণ হচ্ছে সে যাদের বিরুদ্ধে লড়াই করে তারা এত শক্তিশালী যে এতটা লম্বা আইনি প্রক্রিয়া তার পক্ষে নেওয়া সম্ভব না। ফলে আমি এই বিদ্যমান পরিবেশ আদালতে এই মুহূর্তে হাত দেওয়াটা সমীচীন বলে মনে করিনি, কারণ মানুষের অন্য জায়গায় যাওয়ার সুযোগ আছে। এখন যদি আপনি বলেন যে জেলা পর্যায়ে যারা আছে তারা যদি মামলা করতে চায় তারা যেতে পারবে কিনা, তারা যেতে পারবে, কিন্তু কথা হচ্ছে তারা যাচ্ছে না কেন। ধরেন পরিবেশ আদালত নেই, তাহলেও কিন্তু তারা যেতে পারে ইটভাটা আইনের বিরুদ্ধে, তাহলেও কিন্তু তারা অন্য আইনের বিরুদ্ধে যেতে পারে। তাদের যুগ্ম যে শাস্তির পরিমাণের উপর ভিত্তি করে আদালত ঠিক হবে, আপনি যেতে পারবেন। কিন্তু কথা হলো তারপরে আপনি যান না কেন? পরিবেশ আদালত নাই দেশে, ধরে নেন এখন বিভিন্ন আইনের যে ভায়োলেশন হচ্ছে সেগুলো নিয়ে আপনি ঠিকই আদালতে যেতে পারবেন, কেন পারবেন না? কিন্তু আমরা যাই না কেন? কারণ আমরা জানি যে আমাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী। আমরা যারা ভুক্তভোগী, একটা উদাহরণ দিই, এই শীতকালে শুরু হয় কৃষি জমির টপ সয়েল কেটে নিয়ে ইটভাটায় দিয়ে দেওয়া হচ্ছে। মানুষ মামলা করে না কেন? এটা তো পরিবেশ আদালতে যেতে হবে না, আইনের শাস্তি অনুযায়ী যে আদালতে যাওয়ার সেই আদালতে মানুষ যেতেই পারে, যায় না কেন? কারণ মানুষ জানে যে এই মামলাটা করে যে সময় লাগবে, যে সাক্ষ্য লাগবে, ভুক্তভোগীদের সেই সামর্থ্য আসলে নেই। সমস্যাটা আরো অনেক বেশি গভীরের। এখানে জবাব দেওয়ার কথা বলছিল আলমগীর, যে আমি 1 বছর পরে 1.5 বছর পরে আবার আপনাদের কাতারে চলে, আমি সবসময় আপনাদের কাতারেই ছিলাম। জবাব দিতে তো আমি কখনো ভয় পাই না, আমি ভয় পাবো কেন? জবাব দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আপনারা যদি 54 বছরের সমস্ত জঞ্জাট একটা 1-1.5 বছরের সরকারকে বলেন পরিষ্কার করে দিয়ে যেতে, আর তারপরে বলেন আপনি না সফল না, আপনি ব্যর্থ, সেটা আপনার বিবেচনাবোধ। এটা আপনি বলতেই পারেন, আমি তো আপনাকে ভিন্ন যুক্তি দেব না। 1 বছরে যা করা সম্ভব সেটুকুন আমরা করছি কিনা, করার চেষ্টা করছি কিনা, আমাদের পরিবেশ নিয়ে যে ধরনের কথা বলার কথা তা বলছি কিনা, যে কাজগুলো করার কথা সেই প্রক্রিয়াগুলো শুরু করেছি কিনা, সেইগুলো আমার বিবেচনায় মাপকাঠি হওয়া উচিত। কিন্তু জবাবদিহিতা যদি এমনভাবে চান যে 54 বছরে যা হয় নাই তা 1 বছরে আপনাকে করে দিয়ে যেতে হবে, এটা হয়তো খুব একটা ফেয়ার একটা প্রসেস হচ্ছে না। কাজগুলো আমরা শুরু করেছি কিনা, এটা কয়েকটা উদাহরণ দিই। প্রায়ই একটা কথা বলা হয়, আপনি এসে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করছেন। আমি এসে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করি নাই, পলিথিন ব্যাগ 2002 সাল থেকে নিষিদ্ধ। কেউ এটা প্রয়োগের কথা বলে নাই। প্রয়োগের কাজটা শুরু করে কি ঠিক হয়েছে না ভুল হয়েছে বলেন? এখন আমাকে যদি বলেন যে আপা কাঁচা বাজারগুলোতে তো এখনো পলিথিন চলছে, আমি যদি আপনাকে বলি সুপার শপিং মলে তো পলিথিনটা বন্ধ হয়েছে, সেটাও দিয়ে শুরু করেন। সুপার শপিং মলেও তো মানুষ মাছ কেনে, মাংস কেনে, তারা যদি পলিথিন না নিয়ে অন্য ব্যাগে মাছ মাংস নিয়ে যায়, তাহলে কাঁচা বাজারে সেটা কেন একটা সমস্যা হবে? এটা কোনো সমস্যা না। কিন্তু কথা হচ্ছে আপনি কি এবার হাত তুলবেন? বাজারে যাওয়ার সময় বাসার থেকে পাটের ব্যাগটা নিয়ে যান কয়জনে? হাত তোলেন দেখি, দেখেন কয়জন মানুষ আছেন আর কয়জন হাত তোলেন। নেন না তো, নেন না। পাটের ব্যাগ কেন পাবেন না? আপনার বাসায় গত মাসে 5 কেজি চাল কিনেন নাই একটা প্যাকেটে, সে ব্যাগটা কি করছেন? ফেলে দিছেন? এটা তো ঠিক কথা হলো না যে নাই। আপনার বাসায় পুরনো কাপড় নাই, ফেলে দেন না সেগুলো, সেগুলো দিয়ে নিজে একটা ব্যাগ বানিয়ে নেওয়া যায় না? সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনি কথা বলবেন না, খালি আমাকে মুখোমুখি করবেন দায়বদ্ধতার। এইটা কি দেশ পরিবর্তনের লক্ষণ হলো? এটা তো দেশ পরিবর্তনের লক্ষণ হলো না। একটা সরকার সব ফিক্স করে দিতে পারে? একটা সরকার বলতে পারে। এবার আরেকটা কথা বলি, এই যে পলিথিন, এটাকে কেন্দ্র করে তো একটা অর্থনীতি গড়ে উঠেছে, তাই না? পলিথিন শপিং ব্যাগ যখন আমরা বিরুদ্ধে অভিযানে গেলাম, তখন আমাদের যিনি ডিরেক্টর তাকে মেরে তার নাক ভেঙে দেওয়া হলো। এই চকবাজারের ঘটনা, সেইখানে সকল পরিবেশবাদীর একটা অবস্থান নেওয়া উচিত ছিল, সকলে নেন নাই। একটা অবস্থান নেওয়া উচিত ছিল। তাদের ওই অর্থনীতির তো একটা জোর আছে, এই জোর কোথা থেকে আসে? তারা আপনাকে পলিথিন ব্যাগ ফ্রি কেমনে করে দেয়?
তাদের দোকান, তারা যখন বলে যে আমার শ্রমিক বেকার হয়ে যাবে, তো শ্রমিকের তো বেতন দেয়, যন্ত্রটা তো আনে, বিদ্যুতের তো বিল দেয়, কাঁচামাল তো আনে, তাহলে আপনাকে ওটা ফ্রি দেয় কেমনে? এটার একটা বড় অর্থনীতি আছে। ভেবে দেখতে হবে বড় বড় প্লাস্টিক কোম্পানিগুলো ওখানে কাঁচামাল সরবরাহ করে কিনা। এই যে 2002 সালের একটা আইন বাস্তবায়নই হলো না, সরকার সেটা বাস্তবায়নের উদ্যোগ নিয়ে সুপার শপিং মলে কিন্তু বন্ধ করতে পেরেছে। আপনারা যার যার শপিং ব্যাগটা নিয়ে যাচ্ছেন না কেন বাজারে? বা দোকানদারকে ওই সুযোগ দিয়েন না আপনাকে পলিথিন শপিং ব্যাগে দিতে। আপনাকে যখন পলিথিন শপিং ব্যাগে জিনিস ভরে দেয়, কোনোদিন ফেরত দিয়ে বলেন যে আমি এটা নেব না? তারপর নিজের ব্যাগ থেকে একটা ব্যাগ বের করে বলেন যে আমার ব্যাগটা আমার কাছে আছে? বলেন না। নেদারল্যান্ডসে যান, তারা বলে। ব্রাসেলসে যান, তারা বলে। তাদের তো রিসাইক্লিং কারখানার অভাব নাই, তারা রিসাইক্লিংকে যুক্তি হিসাবে দাঁড় করায় না। তারা পরিবর্তনটা এনেছে শুধুমাত্র সরকারের মনস্তত্ত্বে না, নিজেদের মনস্তত্ত্বেও। আমরা সেটা আনতে পারি নাই। এবার একটু আসি, এইটা কিন্তু সংস্কার, যে একটা আইন পড়েছিল, কেউ বাস্তবায়ন করে নাই, বাস্তবায়নের উদ্যোগটা গৃহীত হয়েছে। কয়েকটা কাজের একটু, এবং আরেকটা বড় কথা বলি, আমাদের সরকারি কোনো অনুষ্ঠানে এখন কিন্তু আপনারা আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক দেখবেন না। সচিবালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছে। এগুলো সংস্কার না? আমি নিজে বদলাই না বলে আমার মনে হয় না যে আশেপাশের কেউ বদলাচ্ছে। নিজে বদলালে দেখবেন আপনার মনে হবে আশেপাশে সব কিছু বদলানো শুরু হয়েছে। এবার আমি সেন্ট মার্টিনের প্রসঙ্গে একটু যাই। আমরা খুবই উদ্বিগ্ন হয়ে যাই যখন দেখি ভোটের মাঠে বলা হচ্ছে এই কাছিম বাঁচায় কি হবে, আগে মানুষ বাঁচবে। সো এই উদ্বিগ্ন হয়ে যাওয়ার বিপরীতে আমাদের পরিবেশবাদী সংগঠনগুলো কি দাঁড়িয়েছে এবং বলেছে যে সেন্ট মার্টিনে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে সেন্ট মার্টিন ফেরত আসছে, তার প্রাণ বৈচিত্র্য, জীববৈচিত্র্য ফেরত আসছে, সেগুলো অব্যাহত রাখতে হবে। আগামী সরকারের কাছে এটা আমাদের দাবি। দাঁড়িয়েছেন আপনারা? বলেছেন এই কথাটা একবারও? এটা তো বলেন নাই, বলতে হবে তো। এবং ওইখানে দেশের কোনো বিশেষজ্ঞ যে ফেরত এসে বলে নাই যে ওখানে উন্নতি ঘটছে না। এই উন্নতিটা ঘটাতে গেলে আপনাদেরকে, এটাও তো সংস্কার। এবং এই যে নিষেধাজ্ঞাগুলো, এগুলো একটাও কিন্তু আমার সময়ে আরোপ করা না। এগুলো 2016, 17, 18, 19, 20, 21, 22 প্রতি বছর আরোপ করেছে। আমি কেবল উদ্যোগের বাস্তবায়নের উদ্যোগটা নিয়েছি। তো এইটা কি সংস্কার না? এবার বলেন তো, 11টা কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে, সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হয়ে গেছে? তো আমরা যে বাস্তবায়নের কাজটা শুরু করলাম, আমি মনে করি এইটা একটা সংস্কার। এবার একটু কিছু কিছু কাজের ক্ষেত্রে যাই। আড়িয়াল বিল, বেলাই বিল, চলন বিল, এই 3টা বিল নিয়েই কাজ শুরু হয়েছে। ভাই আমাদেরকে তো স্ক্র্যাচ থেকে শুরু করতে হচ্ছে। বেলাই বিলে আসেন, 1 একর জমি ওইখানে বেলাই বিল হিসাবে ভূমি রেকর্ডে নাই। ভূমি রেকর্ডে পুরোটা হচ্ছে ব্যক্তি সম্পত্তি। এখন 5টা মৌজায় ল্যান্ড সার্ভে করে মালিকের নাম দাক্ষতিয়ান নিয়ে আমাদেরকে বই প্রস্তুত করতে হয়েছে। এই বইটা আমরা 9 মাসে প্রস্তুত করে ফেলছি। এখন এটাকে আমাদের আনুষ্ঠানিকভাবে বিল ঘোষণা করতে হবে এবং মানুষকে বলতে হবে যে আপনারা যারা এই বিলের জমির মালিক, তারা এইভাবে বিলটা ব্যবহার করবেন, অন্যভাবে করবেন না। তো এটা করতে গেলে তো আমার গণশুনানি করতে হবে, আমার সময়টা আছে। কিন্তু প্রাথমিক যে কাজটা করা, সেই কাজটা আমরা করে ফেলেছি, যে ল্যান্ড রেকর্ডটা আমরা কালেক্ট করে ফেলেছি। 4টা নদী এবং 20টা খালের প্রকল্প চূড়ান্ত অনুমোদিত হয়ে গেলে তুরাগের কাজ কিন্তু প্রকল্প হয়ে যাওয়ার 1-1.5 মাসেই শুরু করা সম্ভব হবে। সেটা হয়তো আমাদের সময় হবে না, কারণ এটার ফিজিবিলিটি রিপোর্ট সব করা আছে, বাকিগুলো সেটা করা নাই, করতে হবে। আরও কিছু কথা বলি। প্ল্যানিং কমিশন থেকে ছোট পর্যায়ে বাকখালী, বড়াল না বাকখালী, সুতাং, লবণদহ, লৌহজং, মগরা, সালতা, আলাইকুড়ি, বান্নাই, এই নদীগুলোর পুনরুদ্ধারের প্রকল্প অনুমোদিত হয়েছে। আগামী রোববার বড়াল নদীর প্রকল্প নিয়ে আলোচনা আছে। ওইখানে 39 একর 39 কিলোমিটার খননের প্রস্তাবটা আছে। আর জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে 5 কিলোমিটার।
তাইলে মোট কত হলো? 44 কিলোমিটার। এই 44 কিলোমিটার খননের কাজ নিশ্চিত করা যাবে। জলবায়ু থেকে আমরা 5 কিলোমিটার দিয়ে দিয়েছি। এটার কারণটা হলো জলবায়ুতে 15 কোটির বেশি দেয়া যায় না। আর এইটা যদি আগামী রোববার দিন আমরা একটা সফল আলাপ আলোচনা করতে পারি প্ল্যানিং কমিশনে, তাহলে বড়াল মোটামুটি তার কপাট উঠে গেল, তার খননের কাজটা নিশ্চয়। খনন যদি ঠিক করে না করে ওইটার দোষ ভাই আমারে দিয়েন না, খনন তো আর আমি করব না, যারা করবে তাদের উপর চোখ রাখতে হবে। আর প্রস্তাবে আছে, এখনো প্ল্যানিং কমিশনের সাথে আমরা কথা আমাদের প্রস্তাব দেওয়া আছে কীর্তনখোলা, বড়াল এবং হালদা, তার মধ্যে বড়াল হচ্ছে আগামীকাল হয়ে যাবে। এবার একটু চলে যাই, এখন যদি মনে করেন যে 1 বছরে আরো অনেক কিছু করে ফেলা সম্ভব ছিল, তাহলে বলেন, এখনো তো 1 মাস সময় হাতে আছে, চেষ্টা করব। বায়ু দূষণে আসি। বায়ু দূষণে 2024 সালে নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশ বায়ু দূষণের শীর্ষে কতবার গেছিল? ঢাকা। এইবার 2025-এ কতবার গেছে? কতবার গেছে একটু বল। সেটা কিন্তু কেউ বলেন না। কিন্তু বায়ু দূষণ নিয়ে কোনো সুসংবাদ আমি দিতে পারছি না। আমাদের চেষ্টা ছিল চরম অস্বাস্থ্যকর 250 থেকে 300 যেন চলে না যায়। আমাদের চেষ্টায় ছিল 200-র মধ্যে রাখা। কিভাবে সেটা সম্ভব করা? সাভারে আমরা ডিগ্রেডেড, আমি একটু বলতে পারবো তো, ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে ইটভাটাগুলো হতে না দেওয়া। এটার আলোচনা গত বছরের জুন মাস থেকে ইটভাটা মালিকদের সাথে আমরা শুরু করেছিলাম। তারপরেও তারা ইটভাটা চালু করেছে। আমাদেরকে এনফোর্সমেন্টে যে একটা ইটভাটা ভাঙতে 1 লাখ টাকার নিচে কোনোভাবেই আমরা পারি না। আমাদের সর্বসাকুল্যে বাজেটই থাকে 3 কোটি টাকা। যাই হোক, সাভারে আমরা যখন ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযানে নামলাম, তারপরে তারা আদালতের দ্বারস্থ হলেন। আদালত বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্যাটাস কো দিলেন। স্ট্যাটাস কো মানে হচ্ছে যে অবস্থায় আছো সেই অবস্থায় থাকবা, কিন্তু তারা তো সেটা মানেন নাই। তারা তারপরেও আবার গিয়ে ইটভাটায় আগুন দিয়েছে, যখন আমাদেরকে আবার অভিযান করতে হচ্ছে। আপনারা দেখেছেন অভিযান করতে গিয়ে আমিনবাজারে 2.5 ঘন্টা একদিন তারা রাস্তা বন্ধ করে রেখেছিল। সেনাবাহিনীর গাড়িকেও তারা আক্রমণ করেছে। তো এই যে বাধাগুলো ঠেলে ঠেলে এগিয়ে যাওয়া, এইটার নাম সংস্কার না? কমিশন হলেই সংস্কার। এখন সাভারের ইটভাটাকে নিয়ন্ত্রণে রাখা, জিরো সয়েল বাস্তবায়ন করা, উন্মুক্ত স্থানে বর্জ্য না পোড়ানো এবং যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে না রাখা। 5 নম্বর হচ্ছে গাড়ি থেকে কালো ক্ষতিকর ধোঁয়া। এইটা যদি আমরা আগামী 3 বছরের মধ্যে বন্ধ করতে পারি, আমি আপনাদেরকে বলছি 3 বছরের মধ্যে বাংলাদেশের বায়ু দূষণের পরিমাণ SPM 150-এ নামিয়ে আনা সম্ভব। এই কাজটা শুরু করে দিয়ে গেছি আমরা। একসাথে আগামী সরকার যেই আসুক না কেন তার সাথে এই কাজগুলো করব। গতকাল দিল্লিতে শীর্ষ দূষণ ছিল, এইটা বাংলাদেশে আসবে আগামী রোববার সোমবারে, তখন আবার বায়ুর মানটা নেমে যাবে। দিল্লি থেকে কি আসলো সেটা তো আর আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আপাতত নাই, কিন্তু 3 বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করলে 150-এর মধ্যে নিয়ে আসা সম্ভব। আপনারা এইবার দেখেছেন জায়গায় জায়গায় উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী ফেলে রাখলে আমরা গিয়ে তারপল দিয়ে ঢেকে দিয়ে আসতেছি। এবার দেখেছেন বর্জ্য পোড়ালে আমরা বলছি যে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে আমাদেরকে ছবি পাঠান। ছবি পাঠালে আমরা পুরস্কৃত করব সবচেয়ে ভালো ছবিটার জন্য। আমরা নিজে গিয়ে বর্জ্য পোড়ানো বন্ধও করছি। আপনিও দাঁড়াবেন। এমনকি সরকারি প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি বর্জ্য পোড়ায়, তাদেরকেও এবার আমরা আইনের আওতায় আনছি। কাজে এই কাজটা শুরু হয়েছে। শব্দ দূষণে আসি। শব্দ দূষণে আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা করেছি, যেখানে এখন আমরা পুলিশকে ক্ষমতা দিয়ে দিয়েছি। কারণ আমার পরিবেশ অধিদপ্তরের পক্ষে দাঁড়িয়ে হর্নের এই কাজটা করা সম্ভব না। দ্য ক্যাম্পেইন হ্যাজ স্টার্টেড। আমাদের 14 কোটি টাকার একটা প্রকল্প ছিল, সব টাকা মোটামুটি কোথায় গেছে সেটা এক আল্লাহই জানে। আমি আসার পর 7 কোটি টাকা হাতে পেলাম। আমি বললাম এই প্রকল্প থামাও। থামানোর পরে এখন আমরা নতুন করে রিভিশন করলাম, 4 কোটি টাকা আমরা বিআরটিকে দিয়ে দিচ্ছি। সে ড্রাইভারদেরকে ট্রেনিং দেবে, কারণ ড্রাইভারদের তো ওটা তো কখনো জানে না যে হর্ন বাজাতে হয় না। বাকি টাকা দিয়ে আমরা ক্যাম্পেইন করছি। আপনারা খেয়াল করেছেন যে ঢাকা শহরের কয়েকটা জায়গায় পরিবেশবাদীরাই এই ক্যাম্পেইনটা করছে। আরেকটা হচ্ছে পুলিশকে নিয়ে আমরা জানুয়ারির মাঝামাঝির সময় একটা এনফোর্সমেন্টে যাব। পুলিশ কিন্তু এখনও এনফোর্সমেন্টে যাচ্ছে, বাট আমরা আরেকটু কলের অফ করে যাব।
এবার বলেন তো দেখি, আপনার ড্রাইভারকে আপনি হর্ন বাজাতে মানা করছেন কিনা, নাকি বলেন তাড়াতাড়ি যাও, হর্ন দাও না কেন? আপনাকে তো হর্ন বাজানো বন্ধ করতে হবে। নেপাল সরকারে কাঠমান্ডুতে এয়ারপোর্ট থেকে বের হলেই ঢাকার মতন তীক্ষ্ণ আওয়াজে কান ঝালাপালা হয়ে যায়। 3 বছর পরে কাঠমান্ডুতে গেছি, একটা হর্নের আওয়াজ শুনি নাই। সরকার বলেছে, মানুষ শুনেছে। এখন আমাদেরকে বলা হয় রিক্সা আছে, ঠেলাগাড়ি আছে, হর্ন দিতে হয়। তাহলে পার্লামেন্ট ভবনের সামনে হর্ন দেন কেন? তাহলে এয়ারপোর্ট রোডে হর্ন দেন কেন? সেখানে তো রিক্সা নাই। এটা আপনার অভ্যাস, এই অভ্যাস থেকে সরে আসতে হবে। এবার আসি একটু বন নিয়ে। আমরা 4টা বন পুনরুদ্ধারের কাজ হাতে নিয়েছি। শালবন, যেখানে শালবন ফিরে আসবে; চুনতি বন, যেখানে প্রাকৃতিকভাবে চুনতি বন ফেরত আসবে; সোনাদিয়া এবং শেরপুর। একটা উপকূলীয়, একটা পাতাঝরা বন, আর আরেকটা হচ্ছে আমাদের শালবন হচ্ছে পাতাঝরা, চুনতি হচ্ছে এভারগ্রিন ফরেস্ট, সবসময়ই ওটা সবুজ থাকে, আর সোনাদিয়া হচ্ছে আমাদের উপকূলীয় বন। এইটার বাইরেও কিন্তু আমরা শেরপুরে কাজ হাতে নিয়েছি, কারণ শেরপুরে হাতি মানুষকে মারে, মানুষ হাতিকে মারে। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে ওইখানে সমস্ত হচ্ছে আপনার আকাশমণি গাছ, হাতির খাবার কিছু নাই। এখন আমি 1 বছরে যদি সব আকাশমণি গাছ সরাই দিই, তাহলে আমার বনের জমিটা আমি বাঁচাইতে পারবো না। ফলে পর্যায়ক্রমে এটা সরানোর কাজ হাতে নেওয়া হয়েছে। শালবনে আপনারা জানেন যে আমরা বেশ কিছু পরিমাণে অলরেডি শাল এবং অ্যাসোসিয়েটস লাগিয়ে দিয়েছি। আগামী 2 বছরে আরও অনেক শাল লাগানো হবে। এবং শালবনে কিন্তু ময়ূরও নিয়ে আসা হয়েছে। ময়ূর এখন 1 বছরের প্রোটোকলে আছে, তারপরে তাকে প্রাকৃতিক আবহে ছেড়ে দেওয়া হবে। চুনতিতে কাজ খুবই ডিফিকাল্ট, কারণ ওখানে বালুমহল আছে। তারপরেও কাজটা শুরু হয়েছে। চুনতির 20,000 একরের মধ্যে 5,000 একরই বেদখল, বাকিগুলো হচ্ছে, আর 5,000 একরের মধ্যে আপনার আছে হচ্ছে একাশিয়া ইউক্যালিপটাস। তো এগুলো পর্যায়ক্রমে সরানোর প্রকল্প অনুমোদিত হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে। সোনাদিয়া বনে চিংড়ি চাষিরা দখল করেছে, আমরা এই দখল মুক্ত করার কাজটা হাতে নিয়েছি, বন ফিরিয়ে এনেছি। যে 700 একর বন দেয়া হয়েছিল প্রশাসনের কর্মকর্তাদের ট্রেনিংয়ের জন্য, সেইটাকে ফেরত আনা হয়েছে বন বিভাগের কাছে। কক্সবাজারে বাফুফে ট্রেনিং সেন্টার, সেই বনটাকে ফেরত আনা হয়েছে বন বিভাগের কাছে। তারপরে সোনাদিয়া, বেজা, পুরো সোনাদিয়া দ্বীপের যেটুকুন বন ইকোনমিক জোনের জন্য নেওয়া হয়েছিল, সেগুলো বন বিভাগকে ফেরত দিয়েছে। এগুলো সংস্কার না? এখনো 1 একর বনভূমি কোনো উন্নয়ন কাজে দেয়া হয়েছে গত 1 বছরে? দেয়া হয় নাই। এইটা সংস্কার না? দিতে হলে মাঝে মধ্যে দিতে হবে। নতুন বন আইন হয়েছে, যেখানে বলা হয়েছে প্রাকৃতিক বনে হাত দেওয়া যাবে না। আর যদি প্রাকৃতিক বন ছাড়া অন্য কোনো বনে হাত দিতে হয়, কম্পেনসেটরি এফরেস্টেশনের নিয়ম করে দিতে হবে। এটা সংস্কার না? দেশে 1927 সালের বন আইন ছিল। এখন আপনারা বলতে পারেন 2026 সালে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন এসছে। এটা সংস্কার না? এটা কেন সংস্কার না বুঝতে পারলাম না তো। সেখানে আমরা কতগুলো নিষিদ্ধ গাছের তালিকা করে দেব, যে গাছগুলো কাটতে গেলে বন বিভাগের অনুমতি লাগবে। আমরা ইউক্যালিপটাস, একাশিয়া সরকারি পর্যায়ে চাষাবাদ নিষিদ্ধ করেছি, এবং গতকালই অর্থ বিভাগকে চিঠি লিখেছি যে আমার বাজেটে কিছু টাকা আছে, সেই টাকাগুলো আমাকে 2টা গ্রামকে ইউক্যালিপটাস একাশিয়া মুক্ত করতে দেয়া হোক। কারণ আমি যখন মানুষকে বলবো তোমার ইউক্যালিপটাস গাছটা কেটে ফেলো, সে তো বলবে আমাকে ক্ষতিপূরণ দেন। তাকে তো আমার বিকল্প গাছের চারা দিতে হবে, যেটা তো একটা প্রক্রিয়া। আশা করি অর্থ বিভাগ এই অনুমতিটা দিলে এই কাজটা আমরা করে ফেলতে পারবো। সিলেট এলাকার 7টা নদী নিয়ে সাদা পাথর, ভোলাগঞ্জ, উপমাছড়া, লোভাছড়া, ডাউকি পিয়াইন, সারি, এই নদীগুলো নিয়ে রিভার রেস্টোরেশন প্ল্যান এবং ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান, এই 2টা কাজ আমরা হাতে নিতে পেরেছি। তাহলে এটা কেন আমাদের জন্য প্রয়োজনীয় না? আচ্ছা, এখন যদি আমরা অভিযোগের কথা বলি, একটা কথা মনে রাখতে হবে, আমি যার বিরুদ্ধে অভিযোগ করব, সে যদি একই কনভেনশন সাইন না করে, তাহলে আমার অভিযোগ করার কোনো সুযোগ নাই। আমাদেরকে একসাথে এগ্রি করতে হবে।
1997 convention is a very good convention, no doubt about it, but it does not have, এটা তো কোনো দাঁত নাই, এটার কোনো সচিবালয় নাই, এটা যারা স্বাক্ষর করে তাদের কোনো মিটিং নাই, এখানে গিয়ে বক্তব্য উপস্থাপনের কোনো সুযোগ নাই। কিন্তু সেখানে যে কথাগুলো বলা হয়, আমি সাইন করলে আমার কিছু ভার বাড়বে, ভার মানে দায়িত্ব বাড়বে, সেটা আমি মনে করি না প্রায়োগিক দিক থেকে টু বি প্র্যাগমেটিক এটা আসলে ঠিক বলে। আমরা আমরা সরি ওখান থেকে পানিতে চলে আসি। বন কিন্তু একটা সুন্দর, আশা করি ভালো একটা নীতিমালা হয়েছে। পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে, ভবদহের সমস্যাটার সমাধান হয়েছে, কিন্তু সমস্যাটা এত বেড়ে গেছে আমরা এখন ওইখানে আপার ভদ্রা, হরি নদী, টেকা নদীর খননের দায়িত্বটা নিয়েছি। কাজটা শুরু হয়েছে, সেনাবাহিনী করছে, এবং কাজটা শুরু করার জন্য ডিরেক্ট মেথডে আমরা সেনাবাহিনীকেই দিয়ে দিয়েছি। কিন্তু আমরা কিন্তু বিল ডাকাতি আর সমস্যাটা সমাধান করতে পারিনি। এক বছরে এত কিছু পারা যায় না, কিন্তু এটা করতে হবে। ওইখানে আমরা ভবদহের লোকদের কথা বিবেচনা করে 5টা পাম্প কেনার অনুমোদনও নিয়েছি, কিন্তু আসলে জিওগ্রাফিক্যালি সমস্যাটা অনেক কমপ্লেক্স হয়ে গেছে। ওই রেগুলেটরটা আদৌ আমরা ওখানে রাখবো না ওখান থেকে নিচের দিকে নামাই দিব, সেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। এবার আরও কিছু কথার উত্তর দিই। আরেকটা ভালো খবর দিই, এডিবি আমাদেরকে $1 মিলিয়ন দিয়েছে। এটা হচ্ছে এটা গ্র্যান্ট, এটা হচ্ছে তুরাগ নদীর পাড়টা সৌন্দর্যবর্ধন। এটা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আর্কিটেক্টরা ওদের ডিজাইন এডিবির সাথে বসে ফাইনাল করবে। কিন্তু এই কাজগুলো তো আল্লাহর মতে করা হলো। প্রশাসনিক কাজের আমি আর কোনো বর্ণনা দিতে চাই না, শুধু একটা কথা বলি, জনগণ যাতে তাদের গ্রিভেন্সগুলো জানাতে পারে, ওইটার একটা ওয়েবসাইট অ্যাপ আমরা খুলেছি। আপনি যখন আপনার গ্রিভেন্স জানাবেন আপনার একটা নাম্বার পাবেন, ওই নাম্বারটা ধরে ট্র্যাক করতে পারবেন। এটা পানি উন্নয়ন বোর্ড ফাইনাল করেছে, পরিবেশ এবং বন এটা এখনও ফাইনাল করেনি, আশা করি করবে। জ্বালানির কথা বলি, অ্যাজ আই সেড, আপনারা 1 বছরের একটা সরকারকে 54 বছরের একটা সরকার, বা ফর দ্যাট ম্যাটার 5 বছরের একটা সরকারের কাছে চাওয়া পাওয়ার মানদণ্ডে যদি যাচাই করেন, সেটা আপনাদের বিবেচনাবোধ। জ্বালানিতে কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জিকে ফোকাস করে একটা পলিসি নিয়েছি। খালি পলিসি নিয়েই ক্ষান্ত থাকি নাই, আমাদের সময় প্রত্যেক সরকারি অফিসের জানি একটা করে ফাংশনাল সোলার প্যানেল বসে, সেই কাজটাও শুরু করেছি। বাজেট লাগবে তো, আমাদেরকে টাকা দিয়ে চলে যায় নাই, আমাদেরকে টাকা পরিশোধ করে জ্বালানি খাতকে চালু রাখতে হয়েছে। সেটা বাস্তবতা আপনারা জানেন, সেইটুকুন আপনাদের সবসময় মনে থাকবে আশা করি। দেশে কৃষি জমি সুরক্ষায় আইন কি হয়েছে না হয় নাই বলেন? দেশে কৃষি জমি সুরক্ষায় আইন হয়েছে, এবং সেই আইনে টপ সয়েল অপসারণকে শাস্তিযোগ্য করা হয়েছে। সকল সময়ই দেশের কত ভাগ কৃষি জমি রক্ষা করতে হবে, কৃষি জমির ম্যাপিং করতে হবে, এই কথাগুলো বলে এই আইনটা গেজেট নোটিফিকেশন হয়েছে। এর আগের কোনো সরকার, কোনো নির্বাচিত সরকারও এই আইনটা করার সাহসটা দেখায়নি। নগরায়নের কথা বলছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটা নতুন আইন হয়েছে, সেই আইনে একটা বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডে স্থপতি, পরিকল্পনাবিদ, প্রকৌশলী, সুশীল সমাজ, 4টা ক্ষেত্রের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। এগুলো সংস্কার না? এগুলো তো সংস্কার। এবং সেখানে এস্টেট ডিপার্টমেন্ট নিয়ে প্রচুর দুর্নীতির অভিযোগ, সেই এস্টেট ডিপার্টমেন্টের কাজটাকে পুরোটাই অনলাইন করা হয়েছে। সুফলগুলো পেতে সময় লাগবে। পান্থকুঞ্জ পার্ক দিয়ে শেষ করি। পান্থকুঞ্জ পার্ক দিয়ে আমি নিজেই বাদী হয়ে 2টা মামলা করেছি, 2বার স্টে পেয়েছি। ইট ইজ ইনকারেক্ট টু সে যে বর্তমান সরকার এখানে কাজ করছে। বর্তমান সরকার হ্যাজ ইনহেরিটেড আ প্রবলেম। এইখানে র্যাম্প হবে, এই সিদ্ধান্তটা বিগত সরকারের, বর্তমান সরকারের মোটেও না। এইখানে র্যাম্প হবে না, এই সিদ্ধান্তটা বর্তমান সরকারের। কাজে এইখানে র্যাম্প হবে এই সিদ্ধান্ত বর্তমান সরকারের, এই কথাটা বলাটার কোনো সুযোগ নাই। বর্তমান সরকার, যেটুকু আমি জানি, এগেইন ইট ইজ নট মাই মিনিস্ট্রি, যে এখানে কিছু পিলার তারা, এটা তাদের বক্তব্য হচ্ছে যে পিলারগুলো না করলে তারা বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হবে, কিন্তু এটা তাদের যুক্তি। কিন্তু আদালতের বক্তব্য হচ্ছে যে এখানে কোনো কাজ করা যাবে না। আদালতের বক্তব্য, আদালতের নির্দেশনা যদি এখানে ভায়োলেট করা হয়, সেটারও একটা আইনি প্রতিকার আছে। আমাদেরকে সেই আইনি প্রতিকারের
কথা ভাবতে হবে। ফলে এই কথাটা বলা ঠিক না যে বর্তমান সরকার এটা করছে, যেটা বলা যায় যে বর্তমান সরকার এটা পুরোটাই বাতিল করলো না কেন। আর বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে পুরোটা বাতিল করার যে অর্থনৈতিক দণ্ড, এটা তার পক্ষে বিয়ার করাটা আসলে তারা মনে করছে সম্ভব না। সেখানে সেই মন্ত্রণালয়ের সাথেও আপনারা এঙ্গেজড হবেন, কথা বলবেন। আর যেহেতু আদালতের নির্দেশ আছে, আমি মনে করি, আমার মনে করার বিষয় না, এটা আসলে তো অবশ্যই সকলের জন্যই প্রতিপালন করাটা বাধ্যতামূলক। কাজে আপনারা, আমি মনে করি যে কাজগুলো আমরা শুরু করছি, আজকে টেবিলের ওই পার থেকে শুরু করছি, কালকে টেবিলের ওই পারে যে একসাথে কন্টিনিউ করব। ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং। দেশে আসলে মনস্তত্ত্বে পরিবর্তন আনতে হবে। এখনো আমরা বিভিন্ন সরকারি মিটিংয়ে বসি, একনেকে বসি, খালি জমি অধিগ্রহণ করে। ওইদিকে প্রচুর পরিমাণ অধিগ্রহণকৃত জমি বেদখল হয়ে আছে, মানুষ দখল করে খাচ্ছে, ওইগুলো ব্যবহার করার মনস্তত্ত্ব নেই। আপনাদেরকে আরেকটা শেষ কথা দিয়ে শেষ করি, যে আমরা কিন্তু সরকারি স্কেলে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের একটা প্রকল্প পরিকল্পনা কমিশনে জমা দিয়েছি। কারণ সরকারি স্কেলে এখনো পর্যন্ত রেইন ওয়াটার হারভেস্টিং হয় নাই, ছোট ছোট কমিউনিটি উদ্যোগে হয়। যদি সরকারি স্কেলে এটা হয়, আমি মনে করি যে উপকূলের পানির প্রাপ্যতার সমস্যার সমাধানে আমরা হয়তো একটা বড় কাজ শুরু করে যেতে পারবো। কাজে এটা আমরা আপনার বিষয় না। অ্যান্ড ওয়ান্স এগেইন, জবাব দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত। আমি স্বাচ্ছন্দ্যের সাথে জবাব দেব, আমার ভয়ের কিছুই নেই। ধন্যবাদ।